তুমি কে আমি কে বিগত এক মাস ধরে বাংলাদেশের পুলিশ ফোর্স আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝ রাস্তায় প্রকাশ্যে গুলি করে হত্যা করছে। পুলিশের গাড়ি চাপায় আহত হয়েছে অসংখ্য শিক্ষার্থী। শুধু পুলিশ নয়, বরং আর্মি, র্যাব, এমনকি স্পেশাল ফোর্স নিয়ে আসা হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের গলা চেপে ধরার জন্য। দেখে মনে হচ্ছে শেখ হাসিনা সরকার নিজ দেশে নিজের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। 15 জুলাই সন্ধ্যা 7টা প্রায় 20 থেকে 25 জন লোক হাতে লাঠি, রড, ইট পাটকেল নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই মুহূর্তে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে বহু আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছিল, কিন্তু এই লোকগুলো আহতদের উপরই হামলা শুরু করে দেয়। এমনকি ছাত্রছাত্রীদের যারা সেবা শুশ্রূষা করছিলেন তাদের উপরও হামলা হয়। এই দৃশ্যটা এখন শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নয়, এই মুহূর্তে গোটা বাংলাদেশে এই আগুন ছড়িয়ে পড়েছে। আমি যেই মুহূর্তে ভিডিও বানাচ্ছি এই সময়ে অফিসিয়ালি 218 জন মারা গেছেন আর আহত হয়েছেন 20,000-এরও বেশি শিক্ষার্থী। বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসে ছোড়া হচ্ছে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড। বাংলাদেশের প্রতিটা কলেজ ক্যাম্পাস আজ রক্তাক্ত। তো চলুন দেখে নিই এই সময় শুরুটা কোথা থেকে হয়েছিল। দিনটি ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এখনের মতো সেবারও ঢাকার রাস্তায় একদল ছাত্র মিছিল বের করেছিলেন। তারা সবাই ছিলেন নিরস্ত্র। তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। সামান্য একটা দাবি যা চাইলেই সরকার পূরণ করতে পারতেন, কিন্তু অহংকারী পাকিস্তানি সরকার সেই ছাত্রদের উপর গুলি চালায়। সে সময় 5 জন ছাত্র মারা যায়। আর এখান থেকেই দাবি উঠে একটা স্বাধীন রাষ্ট্রের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়ার তুলে নেয় দেশের সাধারণ মানুষ। শুরু হয় মুক্তিযুদ্ধ। আর 1971 সালে পৃথিবীর মানচিত্রে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। যে সাধারণ মানুষেরা দেশ স্বাধীনে নিজেদের জীবন বাজি রেখেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির ক্ষেত্রে 30% কোটা বরাদ্দ করেন। সেই সময় পার্সপেক্টিভে এটা খুবই ভালো একটা পদক্ষেপ ছিল, কিন্তু আজকের দিনে সারা বাংলাদেশ জুড়ে এটা নিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দেশের যুব সমাজের দাবি মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা সরিয়ে ফেলতে হবে। এবার এটুকু শুনে আপনার মনে হবে এরা কি অকৃতজ্ঞ যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলো, যাদের জন্য আজ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের হক ছিনিয়ে নেওয়া হবে? আসলে বিষয়টা এমন না, একটু বুঝিয়ে বলি। 1971 সালে যে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তাদের মধ্যে অনেকেরই চাকরির বয়স নেই। তো প্রশ্ন উঠছে এই কোটা তাহলে কিসের? একটু আগেই বলেছি যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের অনেকেই ছিলেন সমাজের খুবই সাধারণ মানুষ। তাদের অনেকেরই সরকারি চাকরি করার যোগ্যতা ছিল না, বা অনেকেই বা লেখাপড়াও জানতেন না। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটায় চাকরি পেত তাদের পরিবারের কেউ বা তাদের সন্তানের। এই পর্যন্ত ঠিকঠাক ছিল, কিন্তু 2024 সালে এসে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা তো দূরের কথা, তাদের ছেলে মেয়েরাও নয়, বরং কোটার মাধ্যমে চাকরি করছে তাদের নাতি নাতনিরা। আর এটা নিয়ে যুব সমাজের দাবি, কেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা এটা ভোগ করবে? কারণ তারা তো দেশের স্বাধীনের সাথে কোনোভাবেই যুক্ত নয়। আজকের দিনে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধার নাতি নাতনি আরেকজন সাধারণ যুবকের মধ্যে কি পার্থক্য? সমাজের ক্ষেত্রে তো দুজনেই সমান। দেখুন, বাংলাদেশে সরকার বিভিন্ন গোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে একটি বড় অংশ সংরক্ষণ করেছে। এর মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 30%, নারীদের জন্য 10%, পশ্চাৎপদ জেলাগুলির জন্য 10%, ক্ষুদ্র নগোষ্ঠীর জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য রয়েছে 1% কোটা। সব মিলিয়ে প্রায় 56% চাকরির কোটা আগে থেকেই রিজার্ভ। তার মানে সরকার যখনই কোনো চাকরির নোটিশ বের করুক না কেন, আগে থেকেই সেখানে 56% চাকরির সিট কোটার মাধ্যমে ফিল আপ করা থাকবে। আর বাকি মাত্র 44% সিট থাকে মেধা তালিকার জন্য। আর দেশের সাধারণ জনসংখ্যা হলো 17 কোটি। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা কত? বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 2.5 লক্ষ। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের মোট পপুলেশনের হিসাবে দেখেন, তাহলে 1000 মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 1.5 জন। এই হিসাবে দেখতে গেলে 1.5 জন মুক্তিযোদ্ধার জন্য রয়েছে 380টা সিট। এবার এই মুহূর্তে বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে, সিমিলার আন্দোলন কিন্তু 2018 সালেও হয়েছিল। আর 2018 সালে সরকারের ভুলের কারণেই আজ এত মানুষের মৃত্যু হচ্ছে, এত হিংসা হচ্ছে। তো কি হয়েছিল 2018-তে? কি ভুল করেছিলেন সরকার? চলুন জেনে নিই। 1972 সাল থেকে চলে আসা এই কোটা সিস্টেম নিয়ে যুব সমাজের মধ্যে বহুদিন ধরে একটা ক্ষোভ ছিল। আর 2018 সালে প্রথমবারের মতো বাংলাদেশে কোটা সিস্টেম নিয়ে একটা বড় আন্দোলন হয়েছিল। জানলে অবাক হবেন, এই যুব সমাজ যারা আন্দোলন করছে তারা কিন্তু কখনো সম্পূর্ণ কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেনি। মানে কেউ এটা বলেনি যে সমস্ত কোটাকে সরিয়ে দিতে হবে। যেমন ধরুন, প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য বরাদ্দ আছে 1% কোটা, তাদের কোটা বাতিলের কথা কিন্তু কেউ কখনো বলেনি। এছাড়া যে পিছিয়ে পড়া উপজাতি রয়েছে তাদের 5% এবং নারীদের 10%, এটা 2018 সালে আন্দোলনে বাতিল করার কথা কেউ বলেনি। আপনি বলবেন তাহলে আন্দোলনটা হচ্ছে কি নিয়ে? আন্দোলনকারীদের দাবি ছিল শুধুমাত্র 30% মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা হোক। এর ফলে মেধাবীদের জন্য সিট বের হয়ে যাবে 74%। আর সত্যি বলতে বাংলাদেশ সরকার তাদের কথা শুনেছিল, কিন্তু একটু বিরক্তি মনোভাব
জবাব নিয়ে হটকরিতার সাথে। এই আন্দোলন দেখে সরকার সে সময় শুধুমাত্র মুক্তিযোদ্ধা না বরং সব ধরনের কোটায় বাতিল করে দেয়। এর ফলে বঞ্চিত হয় প্রতিবন্ধীরা। একজন প্রতিবন্ধী মানুষকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেওয়া প্রত্যেকটা দেশের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এছাড়া পিছিয়ে পড়া উপজাতি নারীরা যেভাবে এগিয়ে আসতে পারে তার দিকে সরকারের নজর দেওয়া উচিত। এর উল্লেখ কিন্তু বাংলাদেশ সংবিধানেও আছে। কিন্তু বাংলাদেশ সরকার শুধুমাত্র মুক্তিযোদ্ধা না পুরো কোটা সিস্টেমকে 2018 সালে বাতিল করে দিয়েছিলেন। বিষয়টা এরকম যে আপনার হাতের একটা আঙ্গুলে ইনফেকশন হয়েছে, আপনি শুধুমাত্র সেই আঙ্গুলটা না কেটে পুরো হাতটাকেই কেটে বাদ দিয়ে দিলেন। আর এখান থেকেই কিন্তু সূত্রপাত হয়েছিল 2024 সালের আন্দোলনের। 2018 সালের নারী এবং উপজাতিদের কোটা বাতিল করায় তারা হাইকোর্টে মামলা দায়ের করেন। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের সন্তানদের একটি দলও কোটা ফিরে পেতে তারাও আপিল করেন। আর 2024 সালের 5ই জুন বাংলাদেশের হাইকোর্ট জানায় যেভাবে 2018 সালে বাংলাদেশ সরকার শেখ হাসিনা কোটা সিস্টেমকে তুলে নিয়েছে সেটা অনৈতিক। তাই চাকরির ক্ষেত্রে আবারও সেই পুরনো কোটা সিস্টেমকে চালু করা হবে, মানে আবারও মুক্তিযোদ্ধার নাতিনাতিরা 30% কোটা বুক করবে। আর এই রায় সামনে আসতে বাংলাদেশে আবারও 2018-এর মতো এক বিরাট আন্দোলন শুরু হয়। তবে এবার কিন্তু আন্দোলনকারীদের সেম দাবি, সম্পূর্ণ কোটা সিস্টেমকে না তুলে সেটাকে কারেকশন করা হোক। মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো মুক্তিযোদ্ধা বা তার সন্তানদের চাকরির বয়স থেকে থাকে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হোক। আর আপনাদেরকে বলে দিই, মুক্তিযোদ্ধাদের ভুয়া পরিচয়পত্র দেখিয়ে অনেকেই কিন্তু সরকারি চাকরি করছে। কিন্তু আন্দোলনকারীরা যখন শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাচ্ছিল তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য সামনে আসে, যেখানে তিনি কথায় কথায় এটা বলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। দেখুন, কথাটা তিনি যেভাবেই বলুক না কেন তার ওই একটা কথা লক্ষ লক্ষ আন্দোলনকারীদের মন ভেঙে দিয়েছে। কারণ সব আন্দোলনকারীদের ভরসা ছিল এবার হয়তো প্রধানমন্ত্রী তাদের কথা শুনবে। আর এই ঘটনার পরই আন্দোলন আরো তীব্র হয়। তারা স্লোগান দেয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আর আপনারা নিশ্চয়ই জানবেন যে রাজাকার হলো বাংলাদেশের একটি ঘৃণিত জাতি, যারা যুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছে এবং নির্বিচারে হত্যা করেছিল বহু মানুষকে। আর এই রাজাকারদের সাথে চাকরি প্রার্থীদের তুলনায় আগুনে ঘি ফেলার মতো কাজ করছে। বলা হয় যদি তুমি একটা দেশকে ধ্বংস করতে চাও তাহলে সেই দেশের যুব সমাজকে পঙ্গু করে দাও, তাদের শিক্ষা কেড়ে নাও, তাদের আশাগুলোকে মিশিয়ে দাও। আর এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে এটাই হচ্ছে। এখন কথা হলো 30% মুক্তিযোদ্ধাদের কোটা তো সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো একটা স্বাধীন দেশে নিজের অধিকার আদায়ের জন্য যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করছিল তারা তো কোনো ভুল কাজ করেনি, তাহলে কেন আজ রক্তাক্ত আমার দেশ? কেন এবার প্রকাশ্যে হত্যা করা হচ্ছে আমার ভাই বোনদের? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে আপনার অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।